কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেকে খুব ভালো আছো। আজকে আবারও তোমাদের সামনে এসে গেছি আরেকটি ভূগোলের টপিক নিয়ে। আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে জনবসতি বা সেটেলমেন্ট। এটি ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক। দেখো, এই সেটেলমেন্ট যে টপিকটি রয়েছে, এই টপিকটি তোমাদের ক্লাস 11-12-এ তো আছেই, গ্র্যাজুয়েশনেও আছে, এবং এখান থেকে বিভিন্ন রকম চাকরির পরীক্ষায় এখান থেকে কিন্তু প্রশ্ন এসে থাকে। তাই তোমরা খুব ভালোভাবে পড়ো, বোঝার চেষ্টা করো, ছবি সহকারে আমরা বোঝানোর চেষ্টা করে থাকি এখানে। তাই খুব সহজ ভাষায় খুব ভালোভাবে বুঝতে আমাদের এই ভিডিওটিকে দেখতে থাকো। ঠিক আছে, চলো তবে সময় নষ্ট না করে শুরু করে ফেলি। আজকে আমাদের টপিক জনবসতি। আমরা মানুষের কথা সবসময় বলি। দেখো, আমাদের সব কিছু সোসাইটি যে রয়েছে সেটা হচ্ছে হিউম্যান সেন্ট্রিক, অর্থাৎ মানুষ কেন্দ্রিক। আমরা যা কিছু করছি, যা কিছু পড়াশুনো, খেলাধুলো, যা কিছু করছি সবই মানুষ কেন্দ্রিক। ঠিক আছে, মানুষ ছাড়া আমরা আর কোনো কিছুই ভাবি না। আমরা মানুষকে প্রাধান্য দিই সব সময়। আর এই মানুষের বসবাসের জন্য প্রয়োজন, সেফ অ্যান্ড সিকিওর থাকার জন্য প্রয়োজন একটা জায়গা, যাকেই আমরা কি বলছি? বসতি বলছি। চলো তাহলে পরে আমরা একদম শুরু করে ফেলি। এই শুরু করার আগে একটা ছোট্ট গল্প শুনে নিই আমরা। প্রথমে যখন আদিম গুহাবাসী মানুষ ছিল, সেই সময় আমরা কোথায় বসবাস করতাম? গুহাতে বসবাস করতাম, পাহাড়ের কোটরে বসবাস করতাম, পাহাড়ের সেই ছোট ছোট জায়গাগুলোতে বসবাস করতাম। ধীরে ধীরে সভ্যতার অগ্রগতি হলো, আর মানুষ তখন সমতল জায়গায় চলে আসলো, যেখানে বড় বড় গাছ থাকে, সেই গাছের কোটরে বা গাছের মধ্যে তারা থাকা শুরু করে ফেললো। ধীরে ধীরে সভ্যতার আরেকটু অগ্রগতি হলো, মানুষ সমতল অঞ্চলে বা পার্বত্য অঞ্চলগুলোতে যেখানে গাছগাছালি নেই, যেখানে পাহাড় নেই, সেখানে তারা গাছের বিভিন্ন অংশ দিয়ে, খড়কুটো দিয়ে তারা ছোট ছোট ঘর বানানো শুরু করলো। আরেকটু সভ্যতার অগ্রগতি হলো, সেই ঘরগুলোকে আরো শক্তপোক্তভাবে বানানো শুরু করলো। এখন আর সেই সময় নেই যখন আমরা কুঁড়ে ঘরে থাকবো। এখন বেশিরভাগ ক্ষেত্রেই গ্রামাঞ্চলেও দেখতে পাওয়া যায় যে অট্টালিকা গড়ে উঠেছে, পাকা ঘর গড়ে উঠেছে, তাই না? তাহলে এইভাবে কিন্তু ধীরে ধীরে মানুষের বসতির আবির্ভাব হলো। ঠিক আছে, তাহলে ছোট একটা কনসেপ্ট তোমাদেরকে দিয়ে দিলাম। এবারে চলে আসি একদম তোমাদের পাঠ্য বিষয়ে। দেখো, আমাদের কিছু বেসিক কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। প্রথমে দেখো, জনবসতির ধারণাটা আমরা বুঝলাম যে মানুষ সঠিকভাবে থাকার জন্য, একটা সেফ অ্যান্ড সিকিওর ভাবে থাকার জন্য একটা যে জায়গা, সেই জায়গাটাকেই বলছে কি? জনবসতি। যেখানে মানুষ একসাথে অনেকজন থাকবে বাড়িঘর বানিয়ে, তাকে বলছে জনবসতি। নেক্সট, যদি বলে জনবসতির একটা সংজ্ঞা দাও, তাহলে তোমরা কি বলবে? তাহলে তোমরা বলতে পারো, কোনো নির্দিষ্ট অঞ্চলে পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে সুনির্দিষ্ট কিছু সুযোগ সুবিধার ভিত্তিতে মানুষ যখন সম্মিলিত হয়, স্থায়ী আশ্রয়স্থল গড়ে তোলে, তাকেই বলা হচ্ছে কি? জনবসতি বা সেটেলমেন্ট। যদি সংজ্ঞা চলে আসে তাহলে কিন্তু তোমরা এভাবে বলতে পারো। ঠিক আছে, যে কোনো একটি নির্দিষ্ট অঞ্চলে পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে কিছু সুযোগ সুবিধা পাবার লক্ষ্যে তারা যেখানে একসাথে থাকে, তাকেই বলা হয় জনবসতি। নেক্সট, চলে আসো, জনবসতির কিছু বৈশিষ্ট্য রয়েছে। জনবসতির কিছু বৈশিষ্ট্য রয়েছে, কি কি রয়েছে? দেখো, জনবসতি হলো মানুষের স্থায়ীভাবে বসবাসযোগ্য একটি সুসংহত আধার, অর্থাৎ স্থায়ীভাবে কোনো একটি জায়গায় থাকবে। আর কি না, প্রতিকূল পরিবেশ, যে প্রাকৃতিক বা অপ্রাকৃতিক যে প্রতিকূল অবস্থা, যেমন ঝড় বৃষ্টি বন্যা, এই সব থেকে বাঁচার জন্য যে আশ্রয়স্থল, তাকেও কিন্তু জনবসতি বলা হয়। আবার মানুষ পারিপার্শ্বিক পরিবেশকে অনুধাবন করে তবেই বসতি স্থাপন করে, তাই না? যে কোনো জায়গায় যে কোনো রকম ধরনের বাড়ি কিন্তু তারা বানায় না। দেখবে নদীর ধারে যদি মাটির কাঁচা বাড়ি বানায়, তাহলে কিন্তু বন্যার সময় সেটা ভেঙে যাবে।
তাই সঠিক জায়গায় পরিবেশ অনুকূল একটা কিন্তু বাড়িঘর তারা বানায়। মানুষের মৌলিক চাহিদা আমরা জানি খাদ্য, বস্ত্র, বাসস্থান। আমাদের তিনটে মৌলিক চাহিদা রয়েছে। তাহলে খাদ্য, বস্ত্র, বাসস্থান। ঠিক আছে, মজা করে বলি অনেক সময় ছাত্রদেরকে যে এখন চারটে হয়ে গেছে, খাদ্য, বস্ত্র, বাসস্থানের সাথে মোবাইল, তাই না? মোবাইল ছাড়াও দেখো আমাদের দৈনন্দিন আর চলছে না। তাহলে খাদ্য, বস্ত্র, বাসস্থান, এই বাসস্থানের মধ্যেও দেখো এই বাসস্থান কথাটা চলে এসছে। তাহলে মৌলিক চাহিদার মধ্যে এটিও একটা কিন্তু গুরুত্বপূর্ণ অংশ। নেক্সট, বসতি মানুষকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নিরাপত্তা প্রদান করে, অর্থাৎ ঝড়, বৃষ্টি, বাদল থেকে যেমন বাঁচায়, বন্য জন্তু জানোয়ারের থেকেও কিন্তু আমাদের ঘর আমাদেরকে রক্ষা করে। তাহলে এগুলো গেল কি বৈশিষ্ট্য। তাহলে এখান থেকে আমরা জানতে পারলাম বসতি সম্পর্কে কিছু স্বাভাবিক ধারণা, সংজ্ঞা এবং বৈশিষ্ট্য। ঠিক আছে, এবারে চলে আসি, দুটো ছোট ছোট প্রশ্ন এখান থেকে আসতে পারে। একটাকে বলা হচ্ছে একুমেন, আরেকটা হচ্ছে নন ইকুমেন। দেখো, যে সমস্ত জায়গায় মানুষ বসবাস করে তাকে বলা হয় একিউমেন, আর যেখানে মানুষ বসবাস করে না সেই জায়গাগুলোকে নন একিউমেন বলা হয়। ছোট প্রশ্ন হিসেবে আসতেই পারে তোমাদের পরীক্ষাতে। তাহলে যেখানে মানুষ বসবাস করে আর যেখানে মানুষ বসবাস করে না, তাহলে একিউমেন আর নন ইকুমেন। এই পার্বত্য অঞ্চল, অনেক উচ্চ পার্বত্য অঞ্চল, ঘন অরণ্য অঞ্চল বা গভীর অরণ্য অঞ্চল, মরুভূমি অঞ্চল, সেই সমস্ত জায়গায় যেখানে মানুষ বসবাস করে না সেই সমস্ত জায়গাগুলোকে নন ইকুমেন বলছে। আর যেখানে মানুষ বসবাস করে, জনবসতি গড়ে উঠেছে, সেই জায়গাগুলোকে একুমেন বলছে। ক্লিয়ার? পরিষ্কার তো? দেখো, তোমাদের পড়তে পড়তে কোনো কোনো জায়গায় অসুবিধা হতেই পারে। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের প্রশ্নগুলো। তোমরা যদি এই টপিকের মধ্য থেকে আরও কিছু জানতে চাও, বা ভূগোল বিষয় সম্পর্কে কিছু জানতে চাও, বা অন্যান্য সাবজেক্ট বিষয়ে কিছু জানতে চাও, কিছু প্রশ্ন থেকে গেল, এই ভিডিওর সাহায্যে তো আমরা এখন এই মুহূর্তে তোমাদের প্রশ্নগুলো জানতে পারবো না, কিন্তু যখনই তোমরা কমেন্ট করবে আমরা কিন্তু অবশ্যই সেই টপিকের উপরে ভিডিও তৈরি করে দেব। ঠিক আছে, বা সেই প্রশ্নগুলোর কমেন্টে উত্তর দিয়ে দেব। ঠিক আছে, চলো চলে আসি আমরা। দেখো, প্রাকৃতিক কিছু কারণ রয়েছে জনবসতি গড়ে ওঠার। কি কি কারণ রয়েছে? যেমন ভূপ্রকৃতি, মাটি, জলবায়ু, জল, এইগুলো কিন্তু একটা কারণ কোনো একটা জায়গায় জনবসতি গড়ে ওঠার। এগুলো অবশ্যই একটা প্রাকৃতিক কারণ। দেখো, একে একে করে আমরা দেখি। যেমন ভূপ্রকৃতি কি বলছে? যদি কোনো একটা জায়গায় সমতল অঞ্চল থাকে সেখানে কিন্তু বেশি গোষ্ঠীবদ্ধ মানুষ থাকবে, সেখানে প্রচুর বাড়িঘর থাকবে, সেখানে মানুষের অবস্থান বেশি থাকবে। কিন্তু যদি পার্বত্য অঞ্চল হয় তাহলে কিন্তু সেখানে বিক্ষিপ্ত জনবসতি থাকবে। তুমি দার্জিলিংয়ের কথা নিয়ে নাও, তাহলে দার্জিলিংয়ে কিন্তু কিছু শহরাঞ্চলে, দার্জিলিং যে শহরটি রয়েছে সেখানে প্রচুর জনবসতি দেখতে পাবে, কিন্তু বাকি অঞ্চলগুলোতে কিন্তু বিক্ষিপ্ত জনবসতি দেখতে পাওয়া যায়। এখানে একটা বাড়ি, আরেকটা বাড়ি অনেক দূরে, এরকম ধরনের। তাহলে সেটা কে ডিপেন্ড করছে? কার উপর নির্ভর করছে? ভূপ্রকৃতির উপরে। তাহলে ভূপ্রকৃতি যেখানে যেরকম, তাহলে পাহাড় অঞ্চলে জনসংখ্যা কম থাকবে বা জনবসতি কম থাকবে, মালভূমি অঞ্চলে আরেকটু বেশি থাকবে, আর একেবারে সমভূমি অঞ্চলগুলোর মধ্যে অনেক বেশি জনবসতি থাকবে। ঠিক আছে, এবারে চলে আসি আমাদের মাটি। অবশ্যই উর্বর মাটি হলে পরে খুব ভালো। যেখানে নদী রয়েছে তার পাশে নতুন বা পুরনো পলি গঠিত মাটি দেখতে পাওয়া যায়, এরা খুবই উর্বর এই মাটিটা, তাই সেই মাটির উপরে কিন্তু বেশি পরিমাণে জনসংখ্যা দেখতে পাওয়া যায়। উদাহরণ হিসাবে বলা যায় যে গঙ্গা নদী যে বয়ে যায়, সেই গঙ্গা নদীর দুপাশে যেহেতু পলি সমৃদ্ধ অঞ্চল, সেখানে কিন্তু প্রচুর জনসংখ্যা বা জনবসতি গড়ে উঠেছে। ঠিক আছে, এরপরে চলে আসি জলবায়ু। অবশ্যই জলবায়ু একটা খুব গুরুত্বপূর্ণ উপাদান। যদি জলবায়ু চরমতম হয়, প্রচণ্ড গরম, প্রচণ্ড ঠান্ডা, তাহলে কিন্তু সেখানে কম জনবসতি দেখতে পাওয়া যাবে। যেখানে জলবায়ু খুব মনোরম সেখানে কিন্তু বেশি জনসংখ্যা বা জনবসতি দেখতে পাওয়া যায়। দেখো, জল, আমরা বলি জলই জীবন, তাহলে জল একটা খুবই প্রয়োজনীয় উপাদান। এই জল আমাদের কি করে? অনেক রকমভাবে হেল্প করে।
আগেকার দিনে আমরা জানি নদীর আশেপাশেই কিন্তু জনবসতি গড়ে উঠত। কেন? কারণ নদী একদিকে আমাদের পানীয় জল দেয়, আমাদের 3টে বেসিক নিডস ছিল, মনে আছে? খাদ্য, বস্ত্র, বাসস্থান। আর এই খাদ্যের মধ্যে জল কিন্তু অতি প্রয়োজনীয় একটা উপাদান। তাহলে এই যে জলের চাহিদা কে যোগান দিত আমাদের? নদী। এখনকার নদীর কথা ছেড়ে দাও, এখন তো নদীর মধ্যে যা জল যায় সেটা তুমি পান করলে হয়তো অসুস্থই হয়ে পড়বে, কিন্তু আগেকার দিনে নদী কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। তাহলে সেই নদীর জল পানীয় হিসাবে ব্যবহার করত, সেখানে কাপড়ও কাচতো, সেখানে গরুও জল খেত, বাসন মাজতো, সেই নদীর মধ্য দিয়ে এক পারাপার হতো, ব্যবসা বাণিজ্য চলতো, নৌকা ব্যবহার করত, সেখান থেকে মাছ ধরতো। তার মানে জল একটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় অংশ। তাই জল যেখানে রয়েছে সেখানে জনবসতি খুব সহজেই গড়ে উঠবে। আর যেখানে জলের অভাব রয়েছে, যেমন মরুভূমি অঞ্চল, উচ্চ পার্বত্য অঞ্চল, সেই সমস্ত জায়গায় কিন্তু বসতি কম গড়ে উঠবে। কেমন? এছাড়াও এগুলো গেল প্রাকৃতিক কারণ। এছাড়াও আরো অনেক কিছু কারণের জন্য কোনো একটি জায়গায় জনবসতি গড়ে ওঠে। যেমন অর্থনৈতিক কারণ, দেখো বনভূমির অবস্থান, বাণিজ্যিক মৎস্যক্ষেত্র, খনিজ সম্পদের অবস্থান, এগুলো। আচ্ছা, অর্থনৈতিক কারণ কি কি? যেমন মনে করো কোনো একটি জায়গাতে কিছু অর্থনৈতিক কারণ, মানে যেখানটায় অর্থ সম্পর্কিত সুযোগ সুবিধা রয়েছে। এখানে দেখে নাও, বনভূমি অবস্থান রয়েছে, তো সেখানে জনবসতি গড়ে উঠবে। কারণ বন থেকে মোটামুটি অনেক কিছুই পাওয়া যায়, কাঠ পাওয়া যায়, ফলমূল পাওয়া যায়, মধু, মোম পাওয়া যায়, সেখানে প্রয়োজনীয় আমরা ঔষধি বৃক্ষ পাচ্ছি। তাহলে এই সমস্ত কিছু, পাতা পাচ্ছি, তাহলে এই সমস্ত কিছুর জন্য কিন্তু অনেক সময় বনভূমির আশেপাশে অর্থনৈতিক কারণের জন্য, কারণ সেখান থেকে আমরা উপার্জন করতে পারি, জীবিকা নির্বাহ হয়, এই সমস্ত কারণের জন্য কিন্তু সেখানে বসতি গড়ে ওঠে। আবার দেখো বাণিজ্যিক মৎস্যক্ষেত্রগুলো, সেখানেও জনবসতি গড়ে ওঠে। সমুদ্রের তীরবর্তী অঞ্চলে শুধুমাত্র মাছকে কেন্দ্র করে সেখানে কিন্তু জনবসতি গড়ে ওঠে। খনিজ সম্পদ, অনেক জায়গায় খনিজ সম্পদ রয়েছে বলে, যেমন কোরবা কয়লা খনি অঞ্চল, তার আশেপাশে প্রচুর জনবসতি গড়ে উঠেছে। কিসের উপরে নির্ভর করে? শুধুমাত্র কয়লা উত্তোলনকে কেন্দ্র করে। ঠিক আছে? তাই আমাদের বুঝতে হবে যে অর্থনৈতিক কারণও কিন্তু একটা বড় কারণ কিসের? জনবসতি গড়ে ওঠার। নেক্সট চলে আসি সামাজিক ও সাংস্কৃতিক কারণ। কিছু সামাজিক বা সাংস্কৃতিক কারণ রয়েছে, যেমন শিক্ষা কেন্দ্র বা কোনো ধর্মীয় স্থানকে কেন্দ্র করেও কিন্তু জনবসতি গড়ে ওঠে। আচ্ছা, কোনো রকম যদি কোনো একটা জায়গায় আমরা দেখতে পাই যে সংস্কৃতিমূলক জায়গা, যেমন এখানেই তোমরা দেখে নাও যে কোনো একটা মন্দির রয়েছে, বিশেষ করে তোমরা যদি দেখো যে কোনো একটা মন্দির রয়েছে, সেই মন্দিরের আশেপাশে কিন্তু প্রচুর জনবসতি গড়ে ওঠে। যেমন সেখানে ফুল বেলপাতা বিক্রি হবে, সেখানে মানুষ আসবে দূরের থেকে, গাড়ি ঘোড়া চলবে, তাহলে সেখানে ড্রাইভারের কাজ পাওয়া যাবে, সেখানটায় বাড়ি ভাড়াও পাওয়া যায়। এই সমস্ত কর্মকাণ্ডগুলো সেখানে কিন্তু উঠে আসে। প্রসাদ বিক্রি হয়, সেখান থেকেও উপার্জন হয়। তাহলে এই সমস্ত কিছু ধার্মিক অঞ্চলের আশেপাশে কিন্তু জনবসতি প্রচুর পরিমাণে গড়ে উঠতে পারে। নেক্সট আরেকটা জিনিস দেখে নাও, রাজনৈতিক কারণ। রাজনৈতিক কারণ কি? দেখো কোনো একটি স্থানে যদি রাজনৈতিক নিরাপত্তা থাকে, যদি কোনো জায়গায় দাঙ্গা হাঙ্গামা সবসময় লেগেই থাকে, সেখানে মানুষ থাকবে না। রাজনৈতিক সুস্থির অবস্থা যদি কোনো জায়গায় থাকে, তাহলে কিন্তু সেখানে মানুষ বসবাস করবে। যেখানে কোনো রকম দাঙ্গা হয় না, বা যেখানে রাজনৈতিক অবস্থা এই পার্টি ওই পার্টিতে সবসময় যদি মারামারি হতে থাকে, তাহলে পরে কি সেই জায়গায় মানুষ কিন্তু থাকা পছন্দ করবে না। তাহলে নিরাপত্তা থাকতে হবে, রাজনৈতিক নিরাপত্তা। তাহলে এই সমস্ত অঞ্চলে কিন্তু জনসংখ্যা গড়ে উঠবে। এখানে দেখো তোমাদের খুব সুন্দর করে ছবি সহকারে আমি বোঝানোর চেষ্টা করছি, যাতে একবারে যেটা বোঝাচ্ছি সেটা মাথার মধ্যে একদম গেঁথে যায়। চলে আসি আমরা পরের অংশে। আমরা ক্লাসিফিকেশন করব, অর্থাৎ আমরা কি করব? শ্রেণী বিভাগ করব। কিসের শ্রেণী বিভাগ? অবশ্যই বসতির শ্রেণী বিভাগ। বসতিকে কয় ভাগে ভাগ করা যায় সেটাও তো জানতে হবে। চলো দেখে নিই। তাহলে বসতির শ্রেণী বিভাগ আমরা কিসের ভিত্তিতে শ্রেণী বিভাগটা করব একটু দেখে নিই। যেমন স্থায়িত্বের ভিত্তিতে, সময় বা বয়সের ভিত্তিতে, জনসংখ্যার ভিত্তিতে, আর কার্যকারিতার ভিত্তিতে। তাহলে পরীক্ষায় আসতে পারে কিন্তু যে কিসের ভিত্তিতে জনসংখ্যার, জনবসতির আমরা শ্রেণী বিভাগ করছি, তখন কিন্তু মনে রাখতে হবে। চলো দেখি।
প্রথমে বলছি স্থায়িত্বের ভিত্তিতে, কি স্থায়ী বসতি এবং অস্থায়ী বসতি। একটু বলে নিই, স্থায়ী বসতি বলতে, যে স্থায়ী বসতি মানে হচ্ছে যে কোনো একটি জায়গাতে যদি দীর্ঘদিন ধরে মানুষ থেকে যায় তাকে বলা হয় স্থায়ী বসতি। ঠিক আছে, কোনো জায়গায় মানুষ যদি দীর্ঘদিন ধরে সেখানে বাড়ি বানিয়ে থেকেই যায় তখন তাকে বলা হয় স্থায়ী বসতি। অস্থায়ী বসতি কোনগুলো? কিছু কিছু জায়গায় দেখতে পাওয়া যায় মানুষ কিছুদিনের জন্য থাকে, তারপরে আবার সেই বাড়িঘর ছেড়ে দিয়ে আবার অন্যখানে চলে যায়, তখন তাকে বলা হয় অস্থায়ী বসতি। এটা তোমরা দেখতে পাবে যারা সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করে, যারা ডিফেন্সে চাকরি করে, তাদের সব পরিবার সহকারে কোনো এক জায়গায় থাকলো, আবার 4-5 বছর পর যখন ট্রান্সফার হয়ে যায় তখন তারা আবার সেই বাড়িঘর ছেড়ে দিয়ে অন্য জায়গায় চলে যায়। তাহলে তাদের এই রকম বসতি পরিবর্তনকে কিন্তু অস্থায়ী বসতি বলতে পারি। নেক্সট, সময় বা বয়সের ভিত্তি কি কি বলেছে? প্রাচীন যুগের বসতি, মধ্যযুগের বসতি, আধুনিক যুগের বসতি। আমরা ছবির সাহায্যে একটু দেখে নিই। কেমন? যেমন দেখো এখানটায় এই যে সময়ের ভিত্তিতে, তাহলে প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। তাহলে দেখো প্রাচীন যুগে কিভাবে করে বাড়িঘরগুলো থাকতো, তাই না? আগেকার দিনে আমরা দেখেছি যে হয়তো মাটির বাড়ি থাকতো, বা মানুষ গুহাতে থাকতো, বা কুটির বানিয়ে থাকতো, এইভাবে করে কিন্তু প্রাচীন বসতিগুলি ছিল। মধ্যযুগে আর একটু বাড়িঘরের উন্নতি হলো, ইটের ব্যবহার শুরু হলো, তাই না? এবং পরবর্তীতে আধুনিক যুগে তো তোমরা দেখতেই পাচ্ছ আশেপাশে অট্টালিকা রয়েছে, দোতলা, 3তলা, 10তলা, 15তলা, তাই না? এরকম বাড়িঘরগুলো আমরা দেখতে পাই। তাহলে আধুনিক যুগের বসতি। এরপরে চলে আসি আমরা কার্যকারিতার ভিত্তিতে আমরা কিন্তু বসতিগুলিকে ভাগ করতে পারি, যেমন গ্রামের বসতি, শহরের বসতি এবং পৌরপুঞ্জ। গ্রাম তোমরা জানো, গ্রাম কাকে বলছে একটু পরেও আমরা আলোচনা করব, যে সমস্ত জায়গায় বাড়িঘরগুলো কাঁচা হয় বা হাফ ওয়াল টাইপের বাড়ি হয়, সেই সমস্ত যে অঞ্চলগুলো যেখানে মানুষ বেশিরভাগ ক্ষেত্রেই 75%-এর বেশি মানুষ কৃষিকাজযুক্ত কাজের সঙ্গে যুক্ত থাকে, কৃষিযুক্ত কাজের সঙ্গে যুক্ত থাকে, তাকে বলা হয় গ্রাম। তাহলে গ্রামে এক ধরনের বাড়িঘর দেখতে পাওয়া যায়। আবার শহরে অঞ্চল যেখানে 75% মানুষ, মনে রাখবে 75%-এর বেশি মানুষ অকৃষিকাজযুক্ত কাজের সঙ্গে যুক্ত থাকে, অকৃষিকাজযুক্ত। তাহলে অকৃষিকাজযুক্ত যদি কাজের সঙ্গে যুক্ত থাকে তাহলে সেখানে আমরা বলতে পারবো তারা কিসের সঙ্গে যুক্ত? শহরে অঞ্চলের সঙ্গে যুক্ত। তাহলে দেখো কাজের ভিত্তিতে আমরা কিন্তু বসতিকে আলাদাভাবে ভাগ করছি। নেক্সট চলে আসি পৌরপুঞ্জ। পৌরপুঞ্জ যেখানে মনে করা হয় যে 100% মানুষ অকৃষিকাজযুক্ত কাজের সঙ্গে যুক্ত থাকবে, তাহলে সেখানে অট্টালিকা হবে, আরও বড় বড় বাড়িঘর তৈরি হবে। তাহলে এই রকমভাবে কাজের ভিত্তিতেও কিন্তু আমরা জনবসতিকে ভাগ করেছি। এবারে চলে আসি, খুব সিম্পল, তোমরা অবশ্যই জানো, জনসংখ্যার ভিত্তিতে, যে কত জনসংখ্যা রয়েছে আমরা একটু পরে আলোচনা করব, ঠিক আছে? তবুও এখানে একবার হালকা করে দেখে নাও। গ্রামীণ বসতি, পৌর বসতি, আর একটা সড়ক বসতি। সড়ক বসতি এখানে হবে না, একটু ভুল দেওয়া আছে, গ্রামীণ বসতি ও পৌর বসতি। আচ্ছা, গ্রামীণ বসতি ও পৌর বসতি কি? দেখো, গ্রাম তাকেই বলছে যেখানে জনসংখ্যা 5000 জনের কম, ঠিক আছে? আর যেখানে 5000 জনের বেশি সেটাকে আমরা শহর বলছি, খুব সাধারণভাবে, ঠিক আছে? এবারে গ্রাম কি? যেখানে 75%-এর বেশি মানুষ কৃষিকাজের সঙ্গে যুক্ত থাকবে, রাস্তাঘাট একটু কাঁচা থাকবে বা ছোট থাকবে, কম মানুষজন থাকবে, তাকে বলছে গ্রাম। আবার যেখানে 75%-এর বেশি মানুষ অকৃষিকাজযুক্ত কাজের সঙ্গে যুক্ত থাকবে তাকে বলা হচ্ছে পৌর অঞ্চল বা শহরের অঞ্চল, ঠিক আছে? এই যে ছবির সাহায্যে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যাতে তোমাদের বুঝতে অসুবিধে না হয়। দেখো, এখানে আরেকটি জিনিস তোমাদের জানতে হবে, সেটা হচ্ছে রুরাল সেটেলমেন্ট, অর্থাৎ গ্রামীণ বসতি। আমরা গ্রামীণ বসতি তো একটু আগেই দেখলাম যে গ্রামীণ বসতি কাকে বলে, আর একটু ভালোভাবে দেখে নাও। যেমন 5000 জনের কম জনসংখ্যা হবে, আর বেশি হলে কি বলেছিলাম? পৌর বসতি বা শহরের বসতি। তাহলে 5000 জনের কম জনসংখ্যা হবে, প্রতি বর্গ কিলোমিটারে, অর্থাৎ প্রতি বর্গ কিলোমিটারে কতজন থাকবে? 400 জনের কম জনসংখ্যা থাকবে। আর 400-র বেশি হলে পৌর, মনে থাকে জানো, একটু পরে আবার আলোচনা করব। নেক্সট, 75%-এর বেশি মানুষ কিসের সঙ্গে যুক্ত থাকবে? কৃষিকাজ রিলেটেড কাজের সঙ্গে যুক্ত থাকবে। নেক্সট, শাসনতান্ত্রিক দিক থেকে এই এলাকা হবে গ্রাম পঞ্চায়েত ব্যবস্থার অন্তর্ভুক্ত, তাই না?
তাহলে একটা গ্রামে কি থাকবে, 75%-এর বেশি মানুষ কৃষিকাজ যুক্ত কাজের সঙ্গে যুক্ত থাকবে। সেখানকার জনঘনত্ব, সেখানে প্রতি বর্গ কিলোমিটারে কতজন লোক থাকবে, 400 জনের কম। টোটাল জনসংখ্যা 5000 জনের কম। আর এখানে গ্রাম পঞ্চায়েতের আন্ডারেই থাকবে সেই অঞ্চলটি, তাকে বলা হচ্ছে গ্রাম। নিশ্চয়ই ক্লিয়ার? দেখো এখানে এত সুন্দরভাবে নোট করে দেওয়া আছে না, তোমাদের আর নোট বইয়েরও প্রয়োজন হবে না। তোমরা যদি এটা খুব ভালো করে দেখো, যে জায়গায় বুঝতে পারছো না আবার দেখো, ঠিক আছে? বারবার দেখলে পরে নিশ্চয়ই বুঝতে পারবে। চলো এবারে এই গ্রাম তোমরা তো বুঝতে পারলে, এবার একটু গ্রামের জনবসতির উপরে ভিত্তি করে কতগুলো শ্রেণী বিভাগ করেছে, ঠিক আছে? এটা কিন্তু 2011 সেন্সাস। আমরা যখন পপুলেশন পড়াচ্ছিলাম তখন বলেছিলাম 10 বছর পর পর জনগণনা হয় আমাদের দেশে। তো লাস্ট আমাদের দেশে জনগণনা হয়েছিল 2011 সালে। তারপরে 2021 সালে হওয়ার কথা ছিল, কিন্তু কোভিড এর সময়ে আমরা আর সেটা করে ওঠা সম্ভব হয়নি। তো এবারে রিসেন্ট ফিউচারে হবে অবশ্যই। চলো এবারে দেখিনি। তাহলে গ্রামীণ বসতি, এই গ্রামীণ বসতিকে দেখো কতগুলো ভাগে ভাগ করেছে। যেমন 10,000 জনের কম। আচ্ছা নিচের থেকে শুরু করি, তাহলে নিশ্চয়ই তোমাদের সুবিধা হবে বুঝতে। যেমন খুব ছোট গ্রাম, 200 জনের কম জনসংখ্যা। মাঝারি ছোট গ্রাম 200 থেকে 499 জন। ছোট গ্রাম 500 থেকে 1000 জন। মধ্যম মাঝারি গ্রাম 1000 থেকে 2000 জন। উচ্চ মাঝারি গ্রাম 2000 থেকে প্রায় 5000 জন। বড় গ্রাম 5000 থেকে 10,000, আর 10,000-এর বেশি হলে পরে সেটা হচ্ছে কি খুব বড় গ্রাম। তাহলে এইভাবে জনসংখ্যার উপরে ভিত্তি করেও কিন্তু ভাগ করা হয়েছে। এটা সচরাচর পরীক্ষাতে আসে না, তবুও যেহেতু দিয়েছে তোমরা একটু দেখে রাখো। তাহলে দেখো এখানে কি সুন্দর, এখানে আবার বৈশিষ্ট্যগুলি দিয়ে দিয়েছি, অলরেডি আমরা আলোচনা করেছি। আর এই যে একটা খুব সুন্দর ছবি, তাই না? দেখতেই পারো ছবিটা কতটা সুন্দর। এবারে চলে আসি আমরা এখানে। দেখো ফ্যাক্টরস ডিটারমাইনিং রুরাল সেটেলমেন্ট, অর্থাৎ গ্রামীণ জনবসতি নির্ধারণের কারণসমূহ। কি কি বলেছে দেখো, যে এই যে প্রাকৃতিক কারণ, অর্থনৈতিক কারণ, সামাজিক কারণ, তাই না? আর এগুলো কিছু উদাহরণ দিয়েছে। দেখো সিম্পল ভাবে আমরা অলরেডি এগুলোকে নিয়ে আলোচনা করেছি, কিছুক্ষণ আগে আলোচনা করলাম, যে একটা গ্রামীণ অঞ্চলে যদি সঠিকভাবে এগুলো না থাকে তাহলে কিন্তু রুরাল সেটেলমেন্টও গড়ে উঠবে না। যেমন জনবসতি গড়ে ওঠার জন্য যেগুলো দরকার সেগুলোই কিন্তু আবার গ্রামীণ অঞ্চল গড়ে ওঠার জন্যও দরকার, বা গ্রামীণ বসতি গড়ে ওঠার জন্য দরকার। যেমন দেখো প্রাকৃতিক কারণ, অবশ্যই সেখানে একটা বন্ধুর ভূপ্রকৃতি হবে, বা তরঙ্গায়িত ভূপ্রকৃতি হবে, বা সমতল অঞ্চল হবে, সেখানে কিন্তু গ্রামীণ বসতি গড়ে উঠতে পারে, ঠিক আছে? আবার অর্থনৈতিক কারণ, যেখানে জমির পরিমাণ বেশি থাকবে, তাই না? সেই সমস্ত জায়গায়, বা খনিজ সম্পদ, পশুপালন কেন্দ্রিক, পশুপালনের উপর নির্ভর করে কিন্তু গ্রামীণ বসতি গড়ে উঠতে পারে। এবং সামাজিক কারণ, দস্যু বা বন্যজন্তুর আক্রমণ থেকে, বন্যজন্তুদের আক্রমণ থেকেও কিন্তু রক্ষা করার জন্য যারা ছোট ছোট বাড়িঘর বানিয়ে যেখানে থাকে সেই জায়গাটা কিন্তু গ্রামীণ বসতি হিসেবেই পরিচিতি পায়। এবারে চলে আসি, এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে পরীক্ষায়। আমি অনেকগুলো ছবি দেওয়ার চেষ্টা করেছি, বারবার করে বিভিন্ন ছবির মাধ্যমে সংজ্ঞা দিয়ে আমি কিন্তু বোঝানোর চেষ্টা করছি। আর এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রচুর প্রশ্ন এসে থাকে, একটু খুব সাবধানে এই অংশগুলো দেখবে। যেমন এখানে বলেছি দেখো, নিউক্লিয়েট বা গুচ্ছবদ্ধ, তাই না? বা কম্প্যাক্ট সেটেলমেন্ট। কি আমরা আলোচনা করছি এখন? না, আলোচনা করছি টাইপস অফ সেটেলমেন্ট, বা জনবসতির ধরন। কত ধরনের জনবসতি দেখতে পাওয়া যায়, কি কি টাইপের দেখতে পাওয়া যায়, দেখে নিই একটু। তাহলে প্রথমটা কি, কম্প্যাক্ট বা গোষ্ঠীবদ্ধ জনবসতি। কি বলেছে এখানে, যদি ধরো কোনো একটি জায়গায় সমতল জায়গা রয়েছে, বা পার্বত্য অঞ্চলের মধ্যে একটা ছোট্ট অংশ যেটা একটু সমতল, বা সেখানে গাছগাছালি বেশি আছে, সেই সমস্ত জায়গায়, মরুভূমিতেও দেখতে পাওয়া যায় একটা দুটো গাছ আছে, সেই গাছকে কেন্দ্র করে, বা একটা জলাধার আছে তার আশেপাশে প্রচুর জনবসতি গড়ে ওঠে। যদি অনেকগুলো বাড়িঘর একসাথে থাকে, এক জায়গায় থাকে, তখন তাকে বলা হয় কম্প্যাক্ট সেটেলমেন্ট। ক্লিয়ার? তাহলে যদি কোনো জায়গায় অনেকগুলো বাড়িঘর একসাথে থাকে তখন তাকে বলা হয় কম্প্যাক্ট সেটেলমেন্ট। নেক্সট বলছে যে এক কেন্দ্রিক, আচ্ছা এটা পড়াই তাহলে সুবিধা হবে তোমাদের বুঝতে। একটা হচ্ছে কম্প্যাক্ট, আরেকটা হচ্ছে বিক্ষিপ্ত বা ডিসপার্স সেটেলমেন্ট। কিরকম?
যদি একটা বাড়ির থেকে আরেকটা বাড়ির ডিস্টেন্স বেশি দূরে দূরে থাকে, কাছাকাছি নেই, দূরে দূরে, একটা বাড়ির থেকে আরেকটা বাড়ির ডিস্টেন্স বেশ দূরে, তাহলে ওই রকম বাড়িঘরকে বা ওই রকম বসতিকে বা জনবসতিকে বলা হয় বিক্ষিপ্ত জনবসতি। ঠিক আছে, যদি বাড়িঘরগুলো কাছাকাছি থাকে তাহলে তাকে গোষ্ঠীবদ্ধ, আর যদি আলাদা আলাদা হয়ে অবস্থান করে, দূরে দূরে অবস্থান করে, তখন তাকে বলা হয় বিক্ষিপ্ত। বেসিক্যালি এগুলো কোন জায়গায় দেখতে পাওয়া যায়? পার্বত্য অঞ্চলে দেখতে পাওয়া যায়, মালভূমি অঞ্চলে দেখতে পাওয়া যায়, অরণ্য অঞ্চলে দেখতে পাওয়া যায়। ঠিক আছে, নেক্সট বলেছে এককেন্দ্রিক আর হচ্ছে দ্বি অ্যাগ্লোমারেট। এককেন্দ্রিকটা বুঝে নিই আগে। এককেন্দ্রিক মানে কোনো একটা কেন্দ্রকে উপলক্ষ করে যদি তার আশেপাশে বাড়িঘর গড়ে ওঠে। যেমন দেখো, কোনো একটি জায়গায় মনে করো কুলু উপত্যকা, তাহলে সেখানে একটা কি আছে? একটা হ্রদ আছে, বা কোনো একটা জলাশয় আছে, বা কোনো একটা মন্দির আছে, বা পাহাড়ের ঢালু বা পাদদেশ, সমতল জায়গা। তাহলে কোনো একটা নির্দিষ্ট বৈচিত্র্য বা বৈশিষ্ট্যকে কেন্দ্র করে, বা কোনো একটা প্রাকৃতিক অঞ্চলকে কেন্দ্র করে, বা মন্দিরকে কেন্দ্র করে কিন্তু অনেক সময় বসতিগুলো গড়ে ওঠে। তাহলে একটা কেন্দ্রকে উল্লেখ করে যদি সেখানে বসতি গড়ে ওঠে, তখন তাকে কি বলা হয়? এককেন্দ্রিক। ঠিক আছে, এককেন্দ্রিক। যদি অনেকগুলো কেন্দ্রের উপর নির্ভর করে অনেকগুলো ছোট 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 গোষ্ঠীবদ্ধ জনবসতি গড়ে ওঠে, তাকে কি বলা হয়? দ্বি অ্যাগ্লোমারেট। অ্যাগ্লোমারেট মানে একসঙ্গে। ঠিক আছে, তাহলে দেখো এখানে এই যে চৌপথি আছে, মানে জয়েন্ট আছে, দুটো রাস্তা একসঙ্গে মিলে গেছে, এটাকে কেন্দ্র করে একটা জনবসতি গড়ে উঠেছে। ঠিক আছে, এখানে রাস্তার পাশে আরেকটা জনবসতি গড়ে উঠেছে। তাহলে এইভাবে যদি গড়ে ওঠে, তখন তাকে বলা হয় দ্বি অ্যাগ্লোমারেট। ঠিক আছে, নেক্সট কি বলেছে? বহু অ্যাগ্লোমারেট। যদি অনেকগুলো ছোট ছোট কেন্দ্র তৈরি হয়, আর সেই কেন্দ্রকে উপলক্ষ করে যদি আরো ছোট ছোট বসতি তৈরি হয়, তখন তাকে বলা হয় বহু অ্যাগ্লোমারেট। তাহলে দেখো এখানে একটা কেন্দ্র, এখানে একটা কেন্দ্র, দেখো, আর ওর পাশে গড়ে উঠেছে কি? ছোট ছোট জনবসতি। দেখো কত ইন্টারেস্টিং, তাই না? কত কিছু তোমরা দেখতে পাচ্ছ, জানতে পারছো, এর আগে হয়তো জানতে না। আর ছবি সহকারে যেহেতু দেখাচ্ছি, তাহলে নিশ্চয়ই তোমরা আর ভুলবে না। দেখো এখানে এই যে নিউক্লিয়েট, কোনো একটা জায়গায় গোষ্ঠীবদ্ধ জনবসতি রয়েছে, এক কেন্দ্রিক রয়েছে। এখানে দেখো বিক্ষিপ্ত, এখানে দেখো বহু অ্যাগ্লোমারেট। তাহলে এখানে বারবার করে ছবিগুলো কেন দিয়েছি? যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আচ্ছা, আরেকটাও কথা, তোমরা কিন্তু যেহেতু ভূগোল নিয়ে পড়ছো, তোমরা কিন্তু ছবি অবশ্যই ড্রয়িং করবে। পরীক্ষার খাতায় যদি তোমরা ছবি ড্রয়িং করো, তাহলে টিচার বুঝতে পারবে যে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার। আমি এমনও দেখেছি যে ছবি সহকারে যদি কেউ সংজ্ঞা লেখে বা কোনো কিছু প্রশ্নের উত্তর দেয়, তাকে কিন্তু বেশি নাম্বার দেওয়া হয়। ঠিক আছে, তাই অবশ্যই তোমরা ছবি দেবে। ঠিক আছে, আচ্ছা, আরো বেশ কিছু টাইপসের বসতি দেখতে পাওয়া যায়, যেমন আয়তাকার। যদি সেই বসতিটির আকার যদি আয়তাকার হয়, অর্থাৎ দৈর্ঘ্য আর দুটি প্রস্থ যদি সমান আকারের হয়, তাহলে তাকে কি বলছে? আয়তাকার বলছে, তাই না? বর্গাকার তোমরা নিশ্চয়ই জানো, যা চারটি বাহুর দৈর্ঘ্যই সমান। এখানে দুটি বাহুর দৈর্ঘ্য সমান, আবার দুটি বাহু অন্য দৈর্ঘ্য বাহুর আলাদাভাবে সমান হয়, তাহলে বর্গাকার। চারটি বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে এইরকম যদি বসতি গড়ে ওঠে, যেটা দেখতে অনেকটা চারদিক সমান বলে মনে হয়, তখন তাকে বলা হয় বর্গাকার জনবসতি। আচ্ছা, বৃত্তাকার। তাহলে কোন একটি লেক বা পুকুরকে কেন্দ্র করে যদি চারদিকে বসতি গড়ে ওঠে, দেখো দেখেই বোঝা যাচ্ছে বৃত্তাকার জনবসতি। এরপরে চলে আসো এখানটায় বর্গাকার জনবসতি, তাই না? স্কোয়ার টাইপ। এরপরে চলে আসে দাবার ছকের আকৃতির মতো। এরপরে চলে আসে নক্ষত্রাকার। তোমরা দেখবে যে কোনো জায়গায় অনেকগুলো রাস্তা একসঙ্গে মিলে গেছে, তাহলে সেখানে সেই রাস্তাগুলোর আশেপাশে অনেক সময় বসতি গড়ে ওঠে, দেখে মনে হয় তারকা বা তারার মতো, তখন তাকে বলা হয় নক্ষত্রাকার জনবসতি। ঠিক আছে, দেখো ছবির সাহায্যে পড়ালে না অনেকটা সুবিধা হয়। এই যে এখানেও অনেক ধরনের ছবি দিয়েছি, এটা হচ্ছে স্যাটেলাইট ইমেজ। এখানে দেখো রয়েছে তোমাদের আয়তাকার, এখানে রয়েছে তোমার বর্গাকার, এখানে রয়েছে বৃত্তাকার। এই ছবির সাহায্যে তোমাদেরকে বোঝানোর একটাই আমার উদ্দেশ্য, সেটা হচ্ছে যাতে তোমাদের বুঝতে কোনো জায়গায় অসুবিধে না হয়। আর প্রয়োজনে তোমরা পূর্বের যে ছবিটি রয়েছে সেগুলো কিন্তু
তোমরা যখন পরীক্ষায় ড্রয়িং করবে তখন কিন্তু এই ছবিগুলো ড্রয়িং করতে পারবে, খুব ইজি। এছাড়াও আরও বেশ কিছু টাইপের শহর রয়েছে, গ্রাম রয়েছে। যেমন তোমরা এখানে দেখতে পারো যে রৈখিক বা লিনিয়ার সেটেলমেন্ট, পাখা বা শঙ্কু আকৃতির সেটেলমেন্ট, এখানে দেখতে পারো ত্রিভুজাকার সেটেলমেন্ট। আমরা চলে আসি প্রথমে লিনিয়ার সেটেলমেন্ট। দেখো কোনো রাস্তা বা রেল লাইনের আশেপাশেও কিন্তু তোমরা দেখবে যে সারি সারিভাবে জনবসতি গড়ে উঠেছে, তখন তাকে বলা হয় কি লিনিয়ার। তাহলে এটা নদীর ধারে হতে পারে, রাস্তার ধারে হতে পারে, রেল লাইনের ধারে ধারে হতে পারে, তাই না? যখন ট্রেনে করে তোমরা যাচ্ছ তোমরা কিন্তু দেখতে পারো যে রাস্তার পাশে পাশে প্রচুর বাড়িঘর গড়ে উঠেছে। ন্যাশনাল হাইওয়ের পাশে পাশেও দেখবে প্রচুর সারিবদ্ধভাবে বাড়িঘর গড়ে উঠেছে, তখন তাকে কি বলছে লিনিয়ার বা রৈখিক জনবসতি। নেক্সট আছে পাখাকৃতি জনবসতি। এই পাখাকৃতির কিরকম, যে নদীর একটা বাঁক আছে, সেই বাঁকের মধ্যে পাখার মতো করে বাড়িঘর গড়ে উঠেছে, তখন তাকে বলা হয় পাখাকৃতি। এবারে চলে আসে এখানে ত্রিভুজাকার। যদি কোনো একটি জায়গায় কোনো কারণে রাস্তা চলে গেছে আর মাঝখানে একটা ত্রিভুজাকৃতি জায়গা ছাড়া পড়ে গেছে, সেখানেও কিন্তু মানুষ জনবসতি গড়ে তোলে। আবার দুটি নদীর সঙ্গম স্থলেও কিন্তু মানুষ গড়ে তোলে জনবসতি, তখন তাকে বলা হয় ত্রিভুজাকৃতি জনবসতি। এছাড়া রয়েছে নেবুলার আকৃতি, ঠিক আছে? পাহাড়ের পাদদেশ বা উচ্চভূমিকে কেন্দ্র করে কুণ্ডলীর আকারে বিন্যস্ত রাস্তার পাশে বসতি গড়ে উঠলে অনেকটা নিহারিকার মতো দেখতে হয়। তোমরা পাহাড়ের বাড়িঘরগুলো দেখলে বুঝতে পারবে, মনে হয় যে ঘুরিয়ে 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 উঠেছে, তাই না? তখন তাকে বলা হয় নেবুলার। এছাড়া দেখো এখানটায় বলেছে কি অক্সবো লেক আকৃতির, অর্থাৎ অশ্বক্ষুর আকৃতির হ্রদ। যখন নদী এইভাবে বাঁক নেয় তখন সেই নদীর আশেপাশেও কিন্তু বাড়িঘর গড়ে ওঠে। এই ছবিটিতে দেখতে পাচ্ছ, যদি এইরকম ভাবে বসতি গড়ে ওঠে তখন তাকে কি বলা হয় অক্সবো প্যাটার্ন টাইপ জনবসতি। তাহলে আমরা এতক্ষণ ধরে অনেকগুলো জনবসতি সম্পর্কে পড়লাম, আর সেগুলো অবশ্যই এই আকৃতিগুলো কার না, গ্রামীণ। তাহলে গ্রামীণ জনবসতির আকৃতি যদি তোমাদেরকে আলোচনা করতে বলে তোমরা তাহলে কি কি বলবে? তোমরা বলবে যে নক্ষত্রাকৃতির হতে পারে, সরল রৈখিক হতে পারে, আয়তাকার হতে পারে, বর্গাকার হতে পারে, তারকাকৃতির হতে পারে, তা আবার ছকের আকৃতি হতে পারে, বৃত্তাকার হতে পারে, অর্ধবৃত্তাকার হতে পারে, পাখাকৃতির হতে পারে। তাহলে এই সমস্ত ধরনের বসতি কিন্তু গ্রামীণ জনবসতির আকৃতির ভাগ চলে আসে। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, আর ছবি অবশ্যই দিতে ভুলবে না কিন্তু, ঠিক আছে? চলো এবারে চলে আসি, আমরা গ্রাম সম্পর্কে অনেকটাই বুঝে গেলাম। এবারে চলে আসি শহর। শহরের মধ্যে কি রয়েছে? শহর বা পৌর বসতির ধারণা, যেখানে জনসংখ্যা বেশি থাকবে, যোগাযোগ ব্যবস্থা ভালো, পরিবহন ব্যবস্থা ভালো, যেখানে বসতিগুলি অধিক থাকবে, যেখানে দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক কাজের সঙ্গে যুক্ত থাকবে, তাকে বলা হচ্ছে কি পৌর বসতি। যেমন দেখো এখানটায় জনসংখ্যা কত বলেছে? 5,000 জনের বেশি। আমরা আগেই আলোচনা করেছিলাম, মনে আছে এই ভিডিওতেই। যেখানে 5,000 জনের কম তাকে বলছে গ্রামীণ জনবসতি, আর যেখানে 5,000 জনের বেশি মানুষ থাকবে সেই জায়গাটিকে কি বলছে? পৌর বসতি। যেখানে জনঘনত্ব কত থাকবে? 400 জনের বেশি থাকবে, অর্থাৎ প্রতি বর্গ কিলোমিটার স্থানে 400 জনের বেশি জনসংখ্যা থাকলে পরে তাকে পৌর জনবসতি বলছে। যেখানে মানুষ অকৃষিকাজ যুক্ত কাজে যুক্ত থাকবে, কত পার্সেন্ট? 75%-এর বেশি মানুষ। গ্রামীণ অঞ্চলে কি ছিল? 75%-এর কম মানুষ, 75%-এর বেশি মানুষ কৃষিকাজে যুক্ত ছিল। এখানে 75%-এর বেশি মানুষ অকৃষিকাজ, অর্থাৎ দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর কাজ এর সঙ্গে যদি যুক্ত থাকে। আচ্ছা, কাজ কিন্তু মোটামুটি 5 প্রকারের: প্রাথমিক, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম শ্রেণীর কাজ। প্রাথমিক শ্রেণীর কাজ কোনটা? কৃষিকাজ। আর বাকিগুলো দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী আর পঞ্চম শ্রেণীর কাজ, ঠিক আছে? আচ্ছা, তাহলে পরে এটাকে কি বলছে না, পৌর জনবসতি। তাহলে আমরা বুঝতে পারলাম পৌর জনবসতি কাকে বলে। এবারে এর সম্পর্কে আমরা আরো অনেক কিছু শুনব। চলো এখানে দেখি, এই যে পৌর জনবসতিকে আবার কতগুলো ভাগে ভাগ করেছে, দেখে নাও। যেমন শহরের শ্রেণী বিভাগ, আরবান ক্লাসিফিকেশন মানে শহরের শ্রেণী বিভাগ। তাহলে 2011 সাল, একটু আগে আলোচনা করলাম কেন আমরা 2011 সালকে নিয়ে আলোচনা করছি। তাহলে এই 2011 সালের অনুযায়ী আমরা কতগুলো ভাগে ভাগ করেছি। দেখো, যদি 500 জনের কম থাকে তাহলে ষষ্ঠ শ্রেণীর শহর বলি আমরা।
পঞ্চম শ্রেণীর শহর কোনটাকে বলি? যদি 5,000 থেকে 9,000 মানে 10,000-এর কম জনসংখ্যা থাকে। চতুর্থ শ্রেণীর শহর কোনটাকে বলবো? যেখানে 10,000 থেকে প্রায় 20,000-এর কম থাকে। যেখানে তৃতীয় শ্রেণীর শহর কোনটাকে বলবো? যেখানে 20,000 থেকে 50,000-এর কম জনসংখ্যা থাকবে। দ্বিতীয় শ্রেণীর শহর কোনগুলো? যেগুলো 50,000 থেকে 1,00,000-এর কম থাকবে। প্রথম শ্রেণীর শহর কোনগুলো? যেগুলো 1,00,000-এর থেকে বেশি থাকবে, তাহলে তাকে বলছে প্রথম শ্রেণীর শহর। বুঝতে পারলে? এই ভাগগুলো থেকে খুব একটা বেশি প্রশ্ন আসে না, ঠিক আছে, তবুও তোমাদের জেনে রাখা ভালো। এরপরে দেখে নাও এখানটায় এই যে মেট্রোপলিটন, মেগালোপলিস, মেগা সিটি, আমরা এক্ষুনি আলোচনা করছি এগুলোকে নিয়ে ছবি সহকারে, তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবে। দেখে নাও, তাহলে এক তো গেল এটা যেটাকে নিয়ে আমরা এক্ষুনি আলোচনা করলাম, কিন্তু এছাড়াও তো কিছু রয়েছে। তাহলে কি কি না, একটা হচ্ছে মেগালোপলিস, মেট্রোপলিস, আর হচ্ছে মেগা সিটি। ছবির সাহায্যে বোঝালে অনেকটা সুন্দরভাবে বোঝা যায়, তাই না? ওর জন্য ছবি। দেখো, মেগালোপলিস মানে কি? একাধিক বড় শহর ও নগরের সমন্বয়ে গঠিত সুবিশাল নগর বসতি। তাহলে যখন সেই শহরটা একটু বড় হয়ে যায় বা দুটো তিনটে শহর একসঙ্গে মিলে যায়, তখন তাকে কি বলা হয়? মেগালোপলিস। যদি এই মেগালোপলিস আরো বড় হয়ে যায়, দেখতে পাচ্ছ আরো উন্নত হয়ে গেল, আরো বড় হয়ে গেল, যদি 10 লক্ষের বেশি জনসংখ্যা হয়ে যায়, যেমন কলকাতা, মুম্বাই, তখন তাকে কি বলা হয়? মহানগর বা মেট্রোপলিটন, ঠিক আছে? আরো যদি জনসংখ্যা বেশি হয়ে যায়, 1 কোটি বা তার বেশি জনসংখ্যা হয়ে যায়, অতি বৃহৎ মহানগর হয়ে যায়, ঠিক আছে? তার মানে কি? বৃহত্তর মুম্বাই, দিল্লি। তাহলে দিল্লি বা মুম্বাই যখন আরো বড় হয়ে যায়, তখন তাকে কি বলা হয়? মেগা সিটি। তার জনসংখ্যা কত? প্রায় 1 কোটিরও বেশি জনসংখ্যা। তাহলে বুঝতে পারছো তোমরা? তাহলে এগুলো কিন্তু তোমাদের জেনে রাখার জন্য খুব প্রয়োজন। পরীক্ষায় যদি আসে তাহলে এখান থেকে আসতে পারে মেগালোপলিস, মেট্রোপলিটন বা মেগা সিটি। একটু দেখে রাখবে, ছবিগুলো দিলাম বোঝানোর সুবিধার জন্য, মনে রাখার জন্য। এবারে নেক্সট চলে আসি, ফাংশনাল ক্লাসিফিকেশন অফ আরবান সেটেলমেন্ট, কর্মধারার ভিত্তিতে পৌরবসতির শ্রেণীবিভাগ। দেখো, যখন এত কষ্ট করে পড়াচ্ছি, একটু কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে, তাহলে তোমাদেরও ভালো লাগবে, আমাদেরও ভালো লাগবে। একটা কমিউনিকেশন থাকাটা খুব দরকার, তাই না? তোমরা কমেন্ট করলে তবেই না আমরা উত্তর দেব। ঠিক আছে, চলো দেখি তাহলে ফাংশনাল ক্লাসিফিকেশন। ফাংশনাল ক্লাসিফিকেশন কি না, অ্যাডমিনিস্ট্রেটিভ টাউনস বা প্রশাসনিক শহর, ইন্ডাস্ট্রিয়াল টাউনস বা শিল্প শহর, মার্কেট টাউনস বা বাণিজ্যিক শহর, ট্রান্সপোর্ট টাউন বা পরিবহন শহর। চলো একটু দেখি, এখানে দেখে নাও প্রশাসনিক শহর। দেখো, যেমন কিছু কিছু শহর রয়েছে, যেমন নতুন দিল্লি, এখানে সমস্ত রকম যে প্রশাসনিক কাজকর্ম হওয়ার জন্য যে সমস্ত অফিস বা ইনস্টিটিউশন দরকার, সবগুলো আছে। তাহলে এগুলোকে কি বলছে? এগুলোকে বলছে প্রশাসনিক শহর। বুঝতে পেরেছো? চলো, তাহলে পরে দেখলে প্রশাসনিক শহর। এবারে চলে আসি শিল্প শহর। শিল্প শহরটা কি? কোনো একটা ইন্ডাস্ট্রিকে কেন্দ্র করে, যেমন দুর্গাপুর, তাই না, জামশেদপুর, এগুলো কি কোনো একটা শিল্পকে কেন্দ্র করে যখন একটা শহর গড়ে ওঠে, তাহলে তাকে কি বলছে? শিল্প শহর। এবারে দেখি পরিবহন ও বন্দর শহর। পরিবহন ও বন্দর, যেমন কলকাতা বন্দর, হলদিয়া বন্দর। তাহলে এখানে কি এই যে সমুদ্রের পাশে যে বন্দর গড়ে উঠেছে, এই বন্দরকে কেন্দ্র করে যে শহর গড়ে ওঠে, তাকে বলা হয় কি? বন্দর শহর বা পরিবহন শহর। নেক্সট রয়েছে খনি শহর, যেমন রানীগঞ্জ, তাই না, কোরবা, এই সমস্ত জায়গাগুলো কোনো একটা খনি, হয়তো কয়লা উত্তোলন হয় বা লোহা উত্তোলন হয়, তার উপরে কেন্দ্র করে কিন্তু একটা শহর গড়ে ওঠে, তখন তাকে বলা হয় খনি শহর। পর্যটন, খুব একটা সুন্দর এক্সাম্পল দার্জিলিং, যাকে কেন্দ্র করে কিন্তু শহর গড়ে উঠেছে, তাকে পর্যটনমূলক শহর বলা হয়। তাহলে এইভাবে কাজের ভিত্তিতে কিন্তু বিভিন্ন রকম ভাবে শহর গড়ে ওঠে। এছাড়াও দেখো কিছু রয়েছে, যেমন আমরা অলরেডি এগুলো আলোচনা। এখানে কি বলছে না, ট্রান্সপোর্ট টাউনস, দেখো পরিবহন শহর আমরা একটু আগেই দেখলাম। মাইনিং টাউনস, সেটাও আমরা দেখলাম। পোর্ট টাউনস, সার্ভিস টাউনস, এই সমস্ত জিনিসগুলো আমরা অলরেডি দেখে ফেলেছি। এবারে আমরা দেখি, দেখো
ট্যুরিজম টাউনস। আচ্ছা, রেসিডেন্সিয়াল টাউনস, এটা একটু দেখি। যেমন ভারতের কল্যাণী, চন্দননগর, এই সমস্ত ব্যারাকপুর, বারুইপুর, এগুলোকে কি বলা হয়? রেসিডেন্সিয়াল টাউনস। অর্থাৎ সমতল ভূমি, উন্নত যোগাযোগ ব্যবস্থা, এই সমস্ত কারণের জন্য কিন্তু এখানে বিভিন্ন ধরনের বসতি গড়ে উঠেছে সবকিছু সুবিধার জন্য। এছাড়া রয়েছে কালচারাল টাউনস, যেমন ধর্ম, শিক্ষা, সংস্কৃতিকে উপলক্ষ করে, উৎসবকে উপলক্ষ করে, চলচ্চিত্রকে উপলক্ষ করে যদি শহর গড়ে ওঠে, যেমন শান্তিনিকেতন, অক্সফোর্ড ইউনিভার্সিটিকে কেন্দ্র করে বসতি, বারাণসীতে, ঠিক আছে? এই সমস্ত জায়গাগুলোতে কোনো একটা কোনো একটা শিক্ষা বা সংস্কৃতি বা শিক্ষা কেন্দ্র বা ধার্মিক দিক থেকে তারা কিন্তু একটা বসতি গড়ে তোলে। দেখো, একটা জিনিস বুঝতে হবে যে যদি আমরা জনবসতি গড়ে তুলতে চাই তাহলে কিন্তু সেখানে প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে আমাদের বসতি গড়ে তুলতে হবে। দেখো আজকে দিল্লির অবস্থা কিরকম হয়েছে। আজকে দিল্লিতে এত বেশি পপুলেশন হয়ে গেছে, এত বেশি জনবসতি হয়ে গেছে, সেখানে মানুষ থাকতে পারছে না, কার্বন ডাই অক্সাইডে ভরে গেছে, কার্বন মনোঅক্সাইডে ভরে গেছে। তাই আমাদের প্রকৃতিকে বাঁচিয়ে আমাদের জনবসতি গড়ে তোলাটা খুব দরকার, সেই সমন্বয়টা কিন্তু খুব দরকার। আচ্ছা, কিছু প্রবলেমসও কিন্তু আছে, প্রবলেমস অফ সেটেলমেন্ট, জনবসতি কিছু সমস্যা রয়েছে, একে একে করে আলোচনা করি। এটা গ্রামের কিছু সমস্যা রয়েছে, নগরেরও কিন্তু কিছু সমস্যা রয়েছে। দেখো গ্রামীণ অঞ্চলে কি কি সমস্যা রয়েছে। গ্রামীণ অঞ্চলে উন্নত রাস্তাঘাট বা বড় রাস্তাঘাট কিন্তু নেই, সেটা যেমন সমস্যা। সেখানে কিন্তু অনেক সময় কি হয় যে সেখানে বড় বড় রাস্তাঘাট না থাকার জন্য কৃষকরা তাদের ফসল বড় বড় ট্রাকে করে কিন্তু ট্রান্সপোর্ট করতে পারছে না, এটা যে একটা বড় সমস্যা। নেক্সট সমস্যা কি? যোগাযোগের অভাব, টেলিকমিউনিকেশন। এখনো তো অনেক গ্রামে আছে যেখানে ইন্টারনেট ঠিক করে পায় না, তাহলে তারা কি করে ব্যবসা বাণিজ্য করবে, তাই না? সেখানে ভালো স্বাস্থ্যকেন্দ্রের অভাব রয়েছে, যা রয়েছে সেটা ছোট ছোট স্বাস্থ্যকেন্দ্র, তাই না? তাহলে এই সমস্ত অভাবগুলো কিন্তু সেখানটায় রয়েছে। নগরের সমস্যা, অবশ্যই গ্রামে যেরকম সমস্যা রয়েছে নগরেও কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে। দেখো তীব্র যানজট, তোমরা দেখতেই পাচ্ছ প্রচণ্ড যানজট রয়েছে। আচ্ছা, জনসংখ্যা এত বেশি হয়ে যায় শহরগুলোতে, ঘিঞ্জি অবস্থার সৃষ্টি করে দেয়, সেটা একটা বড় সমস্যা। এছাড়া নগরে কিন্তু অনেক সময় শব্দ দূষণ, বিভিন্ন ধরনের দূষণে ভরে গেছে শহরগুলো, তাহলে এগুলোও কিন্তু রয়েছে। তাই এই সমস্ত সমস্যা কিন্তু শহরাঞ্চলে আমরা দেখতে পাই। আরও বেশ কিছু সমস্যা রয়েছে যেগুলোকে আমি এখানে নোট আকারে দিয়ে দিয়েছি, তোমরা একটু দেখে নিও। দেখো গ্রামীণ অঞ্চলে পর্যাপ্ত চিকিৎসার অভাব রয়েছে, স্বাস্থ্য পরিষেবার অভাব রয়েছে। একটু আগে আমি বললাম যে সেখানে স্বাস্থ্য কেন্দ্রগুলো যে রয়েছে না, সেগুলো বাস্তবভাবে তোমরা যদি দেখো সেগুলোর অবস্থা কিন্তু খুব করুণ। হয়তো একজন ডাক্তার, দুজন নার্স, এটাকে দিয়েই পুরো গ্রাম চলছে, তাই না? নগরের সমস্যা কি? একটু আগে আলোচনা করলাম, তীব্র যানজট, তীব্র কোলাহল, সমস্ত রকম দূষণ তুমি সেখানে পাবে, জলের সমস্যা, এই সমস্ত সমস্যাগুলো কিন্তু পাবে। আচ্ছা, এছাড়াও দেখো গ্রামাঞ্চলে কীটনাশক অনেক বেশি করে ব্যবহার করা হয়, এর ফলে কিন্তু জল বর্তমানে দূষিত হয়ে যাচ্ছে, ভৌমজল দূষিত হয়ে যাচ্ছে। আচ্ছা, উত্তোলনের ফলে বেশি বেশি করে উত্তোলন করার ফলে আর্সেনিক বা ফ্লোরাইড দূষণ হচ্ছে। আচ্ছা, এই যে শহরাঞ্চলে গাড়ির ধোঁয়া, বায়ু দূষণ, জলাভূমি ভরাট, এই সমস্ত কারণের জন্য বজ্র পদার্থের ব্যবস্থাপনার অভাব, ফলে সেখানে কিন্তু সমস্যাগুলো বেড়ে যাচ্ছে। সামাজিক ও অর্থনৈতিক কিছু সংকট রয়েছে গ্রামে, যেমন কৃষি জমির ক্ষতি হচ্ছে, বেকারত্ব সমস্যা বেড়ে যাচ্ছে, স্বাস্থ্য সচেতনতার অভাব হচ্ছে গ্রামাঞ্চলে। শহরাঞ্চলে কি হচ্ছে না, অতিরিক্ত মাত্রায় জনসংখ্যার চাপ, বেকারত্ব এবং নিরাপত্তাহীনতার জন্য কিন্তু অপরাধ বেড়ে যাচ্ছে শহরগুলোতে। দেখো এই সমস্ত সমস্যাগুলো কিন্তু রয়েছে আমাদের সোসাইটিতে বা গ্রামীণ অঞ্চলগুলোর মধ্যে। আমরা এতক্ষণ ধরে যে সমস্ত টপিক নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে বসতি। তাহলে প্রথমে তোমরা কি দেখতে পেলে যে বসতি কিভাবে এসেছে, তার একটা ছোট্ট গল্প তোমরা শুনলে। তারপর বসতি কাকে বলা হয়, বসতি কয় প্রকার, গ্রামীণ বসতি, পৌর বসতি, আরও বিভিন্ন ধরনের বসতি দেখলে, তাদের শ্রেণীবিভাগগুলো দেখলে, গ্রামের বসতির টাইপ কতগুলো, কত আকৃতির হয় সেগুলো জানলে।
গ্রামীণ বসতি কি সমস্যা রয়েছে, কি কি সমাধান হতে পারে সেগুলো জানলে। পৌর বসতি কত প্রকারের সেগুলো জানলে, তার সমস্যা সমাধান সম্পর্কে জানলে। তাহলে এই যে সব কিছু সম্পর্কে জানলে, জানার পর এখন একটাই কাজ, সেটা হচ্ছে ছোট্ট একটা পরীক্ষা। তাহলে এবারে তোমরা কাজ করো, তোমরা বইটি কিনে ধরো আর বইয়ের সমস্ত বইটিকে খুব ভালোভাবে একবার পড়ো, বোঝো, আর তার যে অনুশীলনীটি সেটা করো। ঠিক আছে? কোনো অসুবিধা হলে অবশ্যই তোমরা এই ভিডিওটিকে আবার দেখো। আর পপুলেশন যদি না দেখে থাকো চ্যাপ্টারটি, তাহলে পরে কিন্তু পপুলেশনের ভিডিওটা অবশ্যই দেখো। আচ্ছা, এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে। তোমরা অবশ্যই, তোমরা যেমন নিজেরা দেখছো, তোমরা কিন্তু তোমাদের সহপাঠী, তোমাদের স্কুল ফ্রেন্ড, ক্লাস ফ্রেন্ড, তাদের সাথে কিন্তু শেয়ার করো। তোমাদের কমেন্টের আশায় থাকলাম। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আবার অনেক অনেক ধন্যবাদ। ভালো থেকো। টাটা।